নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে কিন্তু জিরো আওয়ারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এসআইআর নিয়ে জাতীয় কংগ্রেসের যে রিসার্চ গ্রুপটা আছে তার মাথায় যিনি আছেন প্রসেনজিৎ বসু, তিনি আজকে থাকছেন এবং অধ্যাপক শুভাশিস দে, উনি বিদেশে থাকেন, উনিও এই এসআইআর নিয়ে একটা গবেষণা করেছেন। সেই পেপার ধরে আমরা আজকে আলোচনা করব। অধ্যাপক শুভাশিস দে এবং প্রসেনজিৎ বসু আজকে রাত্রিবেলা থাকবেন, নিশ্চয়ই আসবেন, আপনাদের মতামত দেবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যারা একটা স্বাধীন সাংবাদিকতাকে সাহায্য করতে চান তারা করুন, কারণ আমাদের এখন একেবারেই আপনাদের ওপরে নির্ভর করতে হচ্ছে। যারা সদস্য হওয়া সম্ভব সেটা করুন, সদস্য না হলেও কিচ্ছু এসে যাচ্ছে না, আমরা যেরকম অনুষ্ঠান দিচ্ছি সেটা সবার জন্য থাকবে। এবারে আমরা শুরু করছি আজকে আমাদের মতামত, এবং মতামতে আজকের শীর্ষক তৃণমূল একেবারে নিশ্চিহ্ন হবার মুখে। শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল এবারে নোটার সঙ্গে লড়বে, যেমনটা নাকি ত্রিপুরায় লড়ছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে তৃণমূল বরফের মতন গলে যাচ্ছে, টিএমসি ইজ মেল্টিং ডাউন। শুভেন্দু অধিকারী জানেন তৃণমূল যত সংকুচিত হবে তত হিন্দু মেরুকরণ বাড়বে, তত বিজেপির ভোট বাড়বে। কাজেই আপাতত তৃণমূলের শেষ দিকে ছাড়াটা অলমোস্ট 1 পয়েন্ট প্রোগ্রাম বিজেপির, এবং অবশ্যই তৃণমূলের থেকে যাওয়া আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মোহাম্মদ সেলিম মনে করেছেন তৃণমূল উবে গেলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের সিংহভাগ তাদের দিকেই যাবে, এবং সেটা হলে রাজ্যে 2 নম্বর শক্তি হিসেবে উঠে আসবে সিপিআইএম, যেমনটা হয়েছে ফলতাতে। এই দুই ভাবনার মধ্যে কোনো বিরোধ নেই, বরং বাস্তব ছবি সেটাই বলছে। তৃণমূল কেবল হেরেছে তা নয়, ঘুরে দাঁড়ানোর মরাল গ্রাউন্ডটা আজ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা বিজেপির সাম্প্রদায়িক জঙ্গি জাতীয়তাবাদী রাজনীতির চরম বিরোধীরা যে কোনো আলোচনায় আগে শালগ্রাম শিলা বসানোর মতো নিয়ম করে বলেছি যে তৃণমূলের র্যাম্পার্ট, দুর্নীতি, তাদের নেতাদের খাঞ্জা খাওয়া হয়ে ওঠা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরেও বিজেপির পরাজয় আদর্শগতভাবেই এক জরুরি লক্ষ্য, কথাও বলেছি। কিন্তু সেসব বলার সময় কি একবারও আন্দাজ করতে পেরেছিলাম যে সেই দুর্নীতির বহরটা কত বড়, যা এখন হুড়মুড় করে বেরিয়ে আসছে? না, বুঝিনি। ধরুন, বীরভূমেই এক হিসেব দিয়েছেন সিউড়ির সদ্য নির্বাচিত বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি সাংবাদিকও ছিলেন। 2025-এ পাথর বয়ে নিয়ে যাওয়া ট্রাক থেকে গড়ে সরকার পেত 19 লক্ষ টাকা। ওই চালান থেকে এই টাকা আসতো। নভেম্বর 25 থেকে মার্চ 25 পর্যন্ত প্রতিদিন গড় আয় ছিল 70 লক্ষ টাকা। এবারে দেখুন, 17ই মে যখন থেকে তারা নাকি এই বন্দোবস্ত করেছেন, অর্থাৎ ওই চালান যাতে ঠিক করে কাটা হয়, সেখানে যাতে কোনো বেআইনি কাজ না হয়, সেটা যখন ব্যবস্থা করেছেন, তখন 17ই মে থেকে ওই ডিসিআর মানে ডুপ্লিকেট রিসিট কালেকশনে কড়াকড়ি শুরু হয়েছে। 17ই মেতে আয় হয়েছে 1,20,00,000, 18ই মেতে 2,42 লক্ষ, 19 মেতে 2,45 লক্ষ, 20 মেতে 2,73 লক্ষ, 21 মেতে 2,54 লক্ষ, 22 মেতে 2,81 লক্ষ, 23 মেতে 2,94 লক্ষ টাকা আয় হয়েছে। যদি জগন্নাথ চট্টোপাধ্যায়ের দেওয়া সত্য সঠিক হয়, মানে আমি এখনো পর্যন্ত এটা ওই ডিসিআর কালেকশনের কোনো হদিস আমি এখনো পাইনি, কিন্তু যেহেতু এটা খবরের কাগজে এসছে, সংবাদ মাধ্যমে ঘুরছে, যেহেতু এটা নেটে ওনার বয়ান হিসেবে এসেছে, উনি সেটাকে পোস্ট করেছেন, কাজেই ধরে নেওয়া যায় যে এটা সঠিক। যদি সঠিক হয় তাহলে 15 বছরে 11-12 হাজার কোটি টাকা লুট হয়েছে। দুর্নীতির এই মাপের সামনে অন্য কোন যুক্তি রাখা যায়? মাঝে মধ্যে কর্মী সভাতে মমতা বলেছেন আর কত খাবে, সোনা খাবে, হিরে খাবে, সেটাই হয়েছে শেষে। মন্ত্রীদের নেতাদের দেখে মনে হতো এরা ফুলে ফেপে উঠেছেন, ঔদ্ধত্য দেখে মনে হতো এক একজন খুদে নবাব, কিন্তু সত্যি করে তার চেহারা এতটা কদর্য তা আমরা বুঝিনি, বা বিজেপির সঙ্গে এক আদর্শগত লড়াইয়ের দিকে চোখ থাকায় আমাদের মগজেই ঢোকেনি, আমরা ইগনোর করেছি। এক জেলার এক পাথর বহনে
আর বাণিজ্যেই সরকারের রেভিনিউ কমেছে 12,000 কোটি টাকা। কারা খেলো সেসব? কোথায় গেল সেই টাকা? আমি আমার এই অনুষ্ঠানেই লিখেছিলাম, এক অতি সাধারণ রেল কর্মচারীর 6 সন্তানের একজন হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের যাত্রা শুরু। আর যখন তা মধ্য গগনে, তখন তার গ্যারেজে দেখেছি কমসম করে 6-7খানা বিদেশি গাড়ি, ঘরের পাশে পুকুর বুঝিয়ে সেই গ্যারেজ তৈরি হয়েছিল। হ্যাঁ, দুর্নীতির ছবিটা চোখে পড়েছিল, তার পরিমাণ এই বিশাল সেটা চোখে পড়েনি। আর সেই সরকারের মুখ্যমন্ত্রীকে এর দায় তো নিতেই হবে। অথচ এটাও সত্যি যে গরিবস্য গরিব মানুষগুলো বেঁচে থাকার ন্যূনতম রসদ পেয়েছিল এই সরকারের কাছে। নারী ক্ষমতায়নের সূত্রগুলো স্পষ্ট ছিল। গত 15 বছরে সরকারের দৃষ্টিভঙ্গিতে কোনো এক ধর্মের প্রতি ঘৃণা, এক ধর্মের জন্যই সবকিছু করার প্রবণতা আমরা দেখিনি, যার ফলে আমরা প্রায়শই বলতাম বহু দুর্নীতির পরেও বেশ কিছু জায়গাতে মমতা সরকারের কাজ প্রশংসা পাওয়ার মতন প্রশংসাযোগ্য। কিন্তু আজ যখন দেখছি দুর্নীতির এই বহর, আর সেই দুর্নীতির শীর্ষে থাকা তৃণমূল নেতাদের এতটুকু নৈতিক ক্ষমতাই নেই রাস্তায় নামার, ঘুরে দাঁড়ানোর, প্রতিবাদ করার। ইতিমধ্যেই এই সরকার যা করেছে তার বিরুদ্ধে রাস্তায় নামার। রাস্তায় নামলেন কিছু নেতারা, শিয়ালদার সামনে মদন মিত্র, কুণাল ঘোষ ইত্যাদিরা, নয়না বন্দ্যোপাধ্যায়। কোথায় পাবলিক? মানুষ কই? মমতা ব্যানার্জি ভেবেছিলেন, আমরাও কি ভেবেছিলাম উনি রাস্তায় বের হবেন আর একজনও চোর চোর বলে চিৎকার করবে? সারা রাজ্য জুড়ে হাজার হাজার পঞ্চায়েত হাতে আছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কিন্তু তাকিয়ে দেখুন মনে হচ্ছে তারা কেউ নেই, উবে গেছে। সব্বার মুখে এক ভিলেনের নাম আইপ্যাক, যা নির্বাচনের আগে শোনাই যায়নি। প্রবীণরা, এমনকি নবীনরাও দুষছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাদের প্রত্যেকের ঘরে আর মোবাইলে হাসি মুখে সেলফি তোলা আছে যুবরাজের সঙ্গে। জিতলেই সেটাই হতো পাসপোর্ট, এই দেখো আমার কাছে আছে। এখন সেটাই হয়েছে পাঞ্চিং ব্যাগ। ওদিকে যুবরাজকেই দেখুন, তার নিজের সংসদীয় এলাকা যেখানে উদম ঝাড় নেমেছে, নেতা মুখ চুন করে বসে আছেন কলকাতাতে, নিরাপদ বৃত্তে বসে ভিডিও মেসেজ দিচ্ছেন। এক পাহাড় প্রমাণ দুর্নীতি কেড়ে নিয়েছে নৈতিক অধিকার এবং রাজনৈতিক ভুল। এসআইআর হতে দেব না, হলো; বাদ দিতে দেব না, বাদ দেওয়া হলো; লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম কাটতে দেব না, 1 নয় 2 নয় 27 লক্ষ মানুষ যাদের 2002-এ ভোট ছিল তারা বাদ। তখনও চুপ করে বসে আছেন নেত্রী, নেতা, কর্মীরা। হঠাৎ শোনা গেল মমতা নাকি 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোটে রাজি নন। তার মানে এক সাংবিধানিক সংকট সামনে। হ্যাঁ, এই সময় মতামতে বলেছিলাম এই জায়গাতেই থাকলে মানুষের সমর্থন ফিরে পাবেন নেত্রী। কদিন পরেই কোথায় কি আবার সেই একই কথা, আবার নির্বাচনের প্রচার। এখন ফল দেখে মনে হচ্ছে এর বেশি কি বা হতো। আজ হেরে যাওয়ার পরে নিজার্ক রিয়াকশন, ইন্ডিয়া জোট চাই। কদিন আগেই এই জোট হলে ছবিটা পাল্টে যেত। আজ এক পরাজিত তৃণমূলকে বসতে হবে রাহুলের সামনে। হ্যাঁ, সেই শর্তকে সামনে রেখে, যে শর্তের কথা বলেছেন অধীর চৌধুরী। না, লিখিত শর্ত নয়, কিন্তু অলিখিত শর্ত তো এটাই থাকবে। রাহুলকে মেনে নেওয়া, কংগ্রেসকে মেনে নেওয়া নেতৃত্বে। অথচ নির্বাচনের বহু আগেই রাজ্য জুড়ে ইন্ডিয়া জোটের ডাক দেওয়া যেত। সিপিএম আসতো না, আসাটা সম্ভব নয়, কিন্তু কংগ্রেস আসতো। কিন্তু তখন এই কথাগুলো মাথাতেই আসেনি তৃণমূল নেত্রীর। আজ এই হারের কারণ নিশ্চিতভাবে এসআইআর, কিন্তু সেটাই তো একমাত্র কারণ নয়। এক চূড়ান্ত দুর্নীতি যার আভাস আমাদের কাছেও ছিল, কিন্তু তার বিশালতা দেখে এখন লজ্জা হচ্ছে। সেই দুর্নীতি আজ রাজ্য জুড়ে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর নৈতিক অধিকারই কেড়ে নিচ্ছে। এবং বিজেপি ক্ষমতায় এসে সেই সহজ টার্গেটে হাত দিয়েছে। তৃণমূলের এক কোর কমিটি ছিল গত 25শে বৈশাখে, সেখানে দেখলাম সুমন ভট্টাচার্য, রন্তি দেব সেনগুপ্ত। কোথায় সেই কোর কমিটি? কোথায় সেই নায়েব কর্তারা? কদিন আগে পাওয়া পদ চলে যেতেই কাকলি ঘোষ দস্তিদার গোসা করেছেন। সিগন্যাল চলে গেছে, যথাস্থানে পেয়েছেন সিকিউরিটি। এরকম আরো অনেক হবে। মাঠে তো দেখছি কুণাল ঘোষ, তিনি আগে মুখপাত্র ছিলেন, এখন সব জায়গাকারই পাত্র। টলিপাড়ার চকলেট বেবি আর ঝিঙ্কু মামুনিরা তো উধাও, কিছুই জানেন না তারা। তাদের নাকি সবাইকে জোর করে ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে, প্রচারে নিয়ে যাওয়া হয়েছে। কেউ ছেলে, কেউ মেয়ের চোখের দিকে তাকিয়ে, নাকের দিকে তাকিয়ে, দাঁত নোখ চাক চেপে তৃণমূল করেছেন। আজ তারা সবাই রুদ্রনীলের অনেক বছরের বন্ধু। এই সব কিছু দেখেই নিদান হেঁকে দিয়েছেন অনেকে। তৃণমূল সত্যিই গলে যাচ্ছে। তৃণমূলকে আগামী দিনে নোটার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু এর রাজনৈতিক মানেটা কি? একটা দল যাকে 41% মানুষ এ সবের পরেও ভোট দিয়েছেন, তারা উবে যাবেন, তারাও ভোল পাল্টানোর চেষ্টা করবেন। ওই 41% মানুষ
এদের এক বড় অংশের মানুষ বিজেপি বিরোধী, এদের এক বড় অংশ সংখ্যালঘু মানুষ, তৃণমূল বিজেপিকে হারাতে পারে, এটা জেনেই তারা তৃণমূলকে ভোট দিয়েছে। তৃণমূল হেরে যেতেই পারে, এই সমর্থন, এই ভোট কোথায় যাবে? যাবার তিনটে জায়গা আছে। এক, হাত জোড় করে তৃণমূল নেত্রী যদি সমস্ত দোষ অন্যায় স্বীকার করে খোলা মনে ইন্ডিয়া জোটের হাত ধরে আবার বাংলায় প্রাসঙ্গিকতা, বাংলায় নামেন রাস্তায়, তাহলে বাংলায় এই প্রাসঙ্গিকতা তার দলের, তার জোটের ফিরে পাবেন, এবং ফিরে পেলে এই ভোটের বড় অংশ সেখানেই ফিরবে। অন্যায় স্বীকার করতে হবে। ওই বসে আমাদের ভোট কেড়ে নিয়েছে, রাত্রিবেলায় ভোট নিয়ে নিয়েছে, এগুলো বিরাটভাবে মানুষ নেবে না। হেরে যাওয়ার অক্ষম চিৎকার মানুষ নেবে না। হ্যাঁ, এর মধ্যেও সত্যি আছে, এমন নয় যে এর মধ্যে সব মিথ্যে। আমরা তো দেখছি কিভাবে লাস্ট রাউন্ডে কিভাবে বিজেপির ব্যাটিং, সৈকত বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পোস্টে এবং এমনিও মাধ্যমে, সমাজ মাধ্যমে আছে, বেশ কিছু আসনে শেষের দিকে হু করে বেড়েছে বিজেপির ভোট, কিন্তু সেটা কটা আসন? 7টা, 10টা, 12টা, 14টা আসন। এই বিশাল হার কেন? এই বিশাল হার কেবলমাত্র ওটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এই বিশাল হার কেবলমাত্র এসআইআর দিয়েও ব্যাখ্যা করা যাবে না। এই বিশাল হারের পেছনে দুর্নীতি আছে, আর দুর্নীতির থেকে বেরিয়ে আসা এক চরম ঔদ্ধত্য আছে। কাজেই যদি সেই জায়গায় দাঁড়িয়ে নেত্রী ক্ষমা চেয়ে, দুহাত তুলে ক্ষমা চেয়ে মানুষের কাছে যদি আবার কংগ্রেসের হাত ধরে ইন্ডিয়া জোট করে ফিরে আসেন, প্রাসঙ্গিকতা ফিরে পান, তাহলে এই ভোটের একটা অংশ, বড় অংশ সেখানেই থাকবে। রাস্তায় নামতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। মনে আছে আজকালে 8 কলমের ছবি, এক কৃষককে ধান রুইতে দিচ্ছিল না সিপিএম, তিনি কাদা জলে দাঁড়িয়ে ধান রুইছিলেন। সেই ছবি চাই, সেই বেলচি মোমেন্ট চাই, সেই বৃষ্টিতে ভিজে হাতির পিঠে চেপে ইন্দিরা গান্ধীর বেলচি গ্রামে যাওয়া, সেখান থেকেই আবার 80-তে কামব্যাক। কিন্তু সেটাতে মনোযোগ না দিয়ে এসআইআর আর গণনাতেই হারানো হলো এমন এক যুক্তির মধ্যে আটকে থাকলে তা হবে আত্মঘাতী। এক শক্তপোক্ত টিম ছাড়া ওই একক সিদ্ধান্তের উপরে ভরসা করলে ঘুরে দাঁড়ানো দূরস্থান, উবে যাবে গোটা দলটা। কতটা সম্ভাবনা? তাহলে বলি, এখনো পর্যন্ত সেই আত্মঘাতী পথেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর সম্ভাবনা কি আছে? ওই একই ইন্ডিয়া জোটের, কিন্তু এবারে জোট বাংলার সমস্ত বাম আর কংগ্রেসকে নিয়ে। সেটা তৈরি হলো অনাসেই তারা বিজেপি বিরোধী ওই ভোট, তার বিরাট অংশ নেবেন। সেখানেও যদি তারা একলা চলার সিদ্ধান্ত নেন, তাহলে ভোট ভাগ হবে। সেই সাম্প্রদায়িকতা বিরোধী ভোটের সিংহভাগ ভোটে তারাই থাবা বসাবেন। আর 3 নম্বর, এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে এই কম বেশি 55% বিরোধী ভোট ভাগাভাগি হবে, আর তার পুরো ফায়দাটা লুটবে বিজেপি। বিজেপি তো সব বুঝেছে, চরম অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল, কিন্তু এক হিন্দুত্ব কার্ড তাদের অনেকটা এগিয়ে দিয়েছে। ভোটের পরে সেই যারা ভোট দিয়েছিলেন ওই হিন্দুত্ব কার্ডে মজে, তাদেরকে পরের পর মেসেজ দিয়ে যাচ্ছেন সরকার। সে কাউন্সলটের আইনকে কড়াভাবে লাগু করেই হোক, বুলডোজার চালিয়েই হোক, কড়া হাতে পাঁচ সাকাশে বিক্ষোভ সামলেই হোক, ডিটেক্ট ডিলিট ডিপোর্টের স্লোগান দিয়ে হোক, বিজেপির আপাতত টার্গেট অন্তত আরো 10% হিন্দু ভোটকে মেরুকরণের দিকে নিয়ে আসা। সেটা যদি হয়, তাহলে সারা ভারতে এক নয়া ব্যবস্থা এই বাংলাতেই গড়ে উঠবে। তারা গড়ে ফেলতে পারবেন, যেখানে বিজেপির ভোট 53-54% হয়ে যাবে, এবং মোট আসনে 240-250টা আসন বিজেপির হাতে থাকবে। এ কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। আর বিরোধীদের নির্বাচিত বিধায়কের 90% হবেন সংখ্যালঘু মুসলমান, সেটা আর এক চরম বিড়ম্বনার ব্যাপার হবে। আপাতত এক বাঁকের মুখে দাঁড়িয়েছে বাংলা। বেশি দিন নয়, সামনেই পঞ্চায়েতের ভোটে ঠিক হয়ে যাবে আপাতত বাংলা কোন পথে রওনা দেবে। আর তৃণমূলের গলে যাওয়া 21শে জুলাই সেই অগ্নি পরীক্ষা। সেদিন রাস্তাতে তৃণমূলকে না দেখতে পেলে বাংলার রাজনীতিতে এক অধ্যায়ের পরিসমাপ্তি লেখা থাকবে ইতিহাসে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।